এটা পশ্চিমা শক্তির দীর্ঘদিনের একটা প্ল্যান। আপনার মেয়ের পতিত হবার সম্ভাবনা অন্য যে কোনো সময়ের চাইতে এখন তিনি নিজেই এই ওক ভাইরাসের বিরুদ্ধে সোচ্চার। আমি যা ইচ্ছা তাই করব। কেউ কি আমাকে উপার্জন করে খাওয়াবে? আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি রোকসানা। নারী সংস্কারের মূল বিষয়গুলো নিয়ে আমি আরেকটা এপিসোড করব সামনে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি একটু ভিন্ন আঙ্গিকে সহজ করে নারী সংস্কারের ভয়ঙ্কর দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। ভিডিওটি সামাজিকভাবে গুরুত্বপূর্ণ মনে করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নারী সংস্কার এক পশ্চিমা গোপন ফাঁদ। কেন প্রতিটা নারীর জন্য এত ভয়ঙ্কর? বাঁচতে হলে জানুন। আপনি, আমি আর কেউই এখন আর নিরাপদ নই। নারী সংস্কার আইন বাস্তবায়িত হলে আপনার মেয়ের পতিত হবার সম্ভাবনা অন্য যে কোনো সময়ের চাইতে, অথবা আপনার ছেলের বা আপনার স্বামীর বা বাবার পতিতার কাছে যাওয়ার সুযোগ অন্য যে কোনো সময়ের চাইতে অনেক অনেক গুণ বেশি। এই যে মোহাম্মদ ইউনূসকে ভুল বুঝিয়ে নারী সংস্কার অথবা তার ঘাড়ে পিস্তল রেখে নারী সংস্কার আইন বাস্তবায়িত হওয়ার চেষ্টা চলছে, এটা পশ্চিমা শক্তির দীর্ঘদিনের একটা প্ল্যান। তার তো এই রোগে পড়ছে বহু বছর ধরে, এখন আমাদেরকেও পোড়াতে যায়। সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ধনকুবের ইলন মাস্কের পুত্র জোভিয়ার ট্রান্সজেন্ডারের মাধ্যমে নিজের জেন্ডার পরিবর্তন করে মেয়ের রূপ ধারণ করেছে। এই ঘটনাকে ইলন মাস্ক ওক ভাইরাস হিসেবে আখ্যায়িত করেছেন। পশ্চিমাদের অতিরিক্ত স্বাধীনতার নীতি মাস্ক কন্যাকে এই ট্রান্সজেন্ডারে উদ্বুদ্ধ করেছে। বর্তমান সময়ের অন্যতম একজন ধনকুবের এই ইলন মাস্ক, এখন তিনি নিজেই এই ওক ভাইরাসের বিরুদ্ধে সোচ্চার। তাই ট্রাম্প প্রশাসনকে দিয়ে ক্ষমতায় জেতানোর পরপরই তিনি যে আইনটা পাশ করেন সেটা হচ্ছে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে। নিজেদের সব ভদ্রতা, নৈতিকতা, মূল্যবোধ, পারিবারিক কাঠামো এসব হারিয়ে এখন তাদের নজর পড়েছে আমাদের দিকে। দর্শক, একবার কল্পনা করুন, আপনার একটা ছেলে ছিল, হঠাৎ একদিন দেখলেন সে শাড়ি পরে লম্বা লম্বা চুল নিয়ে আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা কল্পনা করতেও গা শিউরে ওঠে। এখন একটু বলি, এই নারী সংস্কার দীর্ঘদিনের একটা প্রকল্প পশ্চিমাদের। এটার পিছনে কিন্তু প্রচুর টাকা যেমন ইনভেস্ট হয়েছে, তেমনি অনেক লবিং হয়েছে। এটা একটা অর্গানাইজড গ্রুপ, একটা অর্গানাইজড এজেন্ডা, যেটা আপনার পরিবারকে কমপ্লিটলি ধ্বংস করতে চায়। অলরেডি তারা কিছুটা সফলও হয়েছে, যার নমুনা শাহবাগে এসব নারীদের আন্দোলন। তাদেরকে ভালো করে অবজার্ভ করলে আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমারা তাদের এই এজেন্ডায় কতটা সফল। পতিতাবৃত্তিকে একটা সম্ভাবনাময় পেশা হিসেবে তারা দেখছে। এই শ্রমের মর্যাদা সে যাচ্ছে। এতে যেমন সে টাকা পাচ্ছে, তার পরিবারকে টাকা দিতে পারছে, তেমনি এই ব্যবস্থাকে কেন্দ্র করে আরও নতুন নতুন বিনিয়োগ করা হবে, যার ফলে রেমিটেন্স আসার সম্ভাবনাও অনেক বাড়বে, অনেকটা সিঙ্গাপুর, থাইল্যান্ড এসব দেশের মতো। পুরুষ শাসিত সমাজ, নারীর প্রতি লোলুপ পুরুষ ও নারী দিয়ে ব্যবসা করে অল্প পুঁজিতে প্রচুর মুনাফা পিপাসু নারীরাও বিশ্বব্যাপী এর স্বীকৃতি চাইছে। এই সকল নারী দিয়ে ব্যবসা করা গোষ্ঠী এমন আর্টিকেলগুলোকে স্পন্সর করে যারা বলে, আমার শরীর আমার অধিকার, আমি যা ইচ্ছা তাই করব। কেউ কি আমাকে উপার্জন করে খাওয়াবে? বাবা মা আমাকে এত শাসন করার কে? সবাই শুধু নারীর অধিকার ক্ষুণ্ণ করে। যারা নারীদের স্বাধীন উপার্জনে বাধা দেয় তারা টক্সিক। কোনো ব্যাপারেই ধর্ম, সমাজ, রাষ্ট্র বা পরিবার আমাকে কিছুই বলতে বা করার অনুমতি রাখে না। এই ধরনের মতাদর্শে বিশ্বাসী কর্মকাণ্ড, প্রতিষ্ঠান বা আর্টিকেলকে তারা বাহবা দেয়, প্রমোট করে বা স্পন্সর করে। এর কারণ কি জানেন? তারা জানে নারীরা যত ঘর ছেড়ে বের হবে, যত স্বাধীনতা উপভোগ করবে, সমাজে তত ডিভোর্স বাড়বে, ততই তাদের লাভ। তাদের উদ্দেশ্য বাস্তবায়িত হবে, মুনাফা টকবগিয়ে উঠবে। আপনি যখন একটা পরিবার নিয়ে সুস্থ সংসার করেন, তখন তারা আপনাদের ব্যবহার করে ব্যবসা করতে পারে না। এই পরিবার প্রথা যেখানে টিকে আছে, এই মুনাফালোভীরা সেখানে ব্যবসা করতে পারে না। পরিবার একটা বড় ইনস্টিটিউট। ফ্যামিলি ছাড়া এমন আর কোনো ইনস্টিটিউশন নাই যেটার উপর ভিত্তি করে সমাজ দাঁড়াতে পারে। এখন হয়তো আপনারা বলবেন, আমরা কি বিয়ে করছি না? আমাদের কি বাচ্চা কাচ্চা হচ্ছে না? আমরা কি তাদের দায়িত্ব নিচ্ছি না, লালন পালন করছি না? না, আপনার স্ত্রী দেহ ব্যবসা করে অর্থ উপার্জন করছে, আপনি পতিতালয়ে গিয়ে নারী সঙ্গ উপভোগ করছেন,
আপনার ছেলে ছিল, এখন সে ট্রান্সজেন্ডারের মাধ্যমে মেয়েতে রূপান্তরিত হয়ে স্বাধীনতা উপভোগের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে, কিংবা আপনার মেয়ে দেহ ব্যবসায় জড়িত হয়ে পরিবারের অর্থের যোগান দিচ্ছে। এটা কোনো পারিবারিক কাঠামো নয়, এটা পরিবারের ধ্বংসের চিত্র। এখানে শক্ত কোনো বাঁধন নেই যা আপনাদের সবাইকে একত্রে একই সুতোয় গেঁথে রাখতে পারে। সাম্প্রতিক সময়ে নারী সংস্কারের দুটো দিক ব্যাপক আলোচিত ও সমালোচিত হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে ম্যারিটাল রেপ, বা সোজা বাংলায় বললে বৈবাহিক সম্পর্কের মধ্যে ধর্ষণ। মানে আপনি বিবাহ অবস্থায় আছেন, বৈবাহিক সম্পর্কের মধ্যেই আছেন, এই অবস্থায় যদি আপনার স্বামী আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার সঙ্গে থাকে, সেটা ধর্ষণ বলে গণ্য হচ্ছে। আরেকটা হচ্ছে পতিতাদের শ্রমের মর্যাদা দিতে হবে নাকি। বর্তমান সময়ে এসে এমনিতেই আমরা পারিবারিক ও সামাজিক মূল্যবোধের ধ্বংসস্তূপে এসে দাঁড়িয়ে আছি। আমরা পাচ্ছি, খাচ্ছি, ব্যয় করছি, কোথা থেকে আসছে, কতটা সামাজিক ও পারিবারিক অবক্ষয় হচ্ছে, আমরা এটা নিয়ে চিন্তাই করছি না। আমাদের সামনে ট্রান্সজেন্ডার সমকামিতার মতো পতিতাবৃত্তিও যে ভয়ঙ্কর এক চ্যালেঞ্জ হয়ে সামনে এসেছে, চক্ষু লজ্জার ভয়ে আমরা এটা নিয়ে মুখটাও পর্যন্ত খুলছি না, দেখেও দেখছি না। অথচ আমাদের পরিবারগুলো ধ্বংস করার জন্য এগুলোই দায়ী। আমরা সবাই স্বামী নিয়ে বা স্ত্রী নিয়ে সংসার করতে চাই, কিন্তু বাধাগুলোর বিপক্ষে জেনে বুঝেও আওয়াজ তুলছি না। ফলে কুড়ে কুড়ে এই 3টি মহামারী আমাদের পরিবারগুলোকে এক এক করে খেয়ে নিচ্ছে। বাড়ছে সেপারেশন, ডিভোর্স, ব্রোকেন ফ্যামিলির ছেলে মেয়ে হয়ে পঙ্গু মানসিক শক্তি নিয়ে বেড়ে ওঠা। পুরুষদের পতিতালয়ে যাওয়াটা এখন সমাজ 8-10টা ঘটনার মতো খুব স্বাভাবিক চোখেই দেখছে। তাদের গার্লফ্রেন্ড অথবা মদ আসক্তি খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিংবা গভীর রাতে স্ত্রী অথবা মেয়ের বাড়ি ফেরাকেও একটা স্বাভাবিক ঘটনা হিসেবে ধরা হচ্ছে। মদ, সিগারেট, নারী, জুয়া, দেহ ব্যবসার মতো এত রমরমা ব্যবসা, বিশ্বাস করুন আর দ্বিতীয়টা নেই। আপনি মদ খাবেন না, মদ ব্যবসায়ীরা আপনার কাছ থেকে টাকাও নিতে পারবে না। আপনি সিগারেট খাচ্ছেন না, তাদের মুনাফা হচ্ছে না। আপনি পরিবারকে শক্ত করে দুহাতে ধরে রাখছেন, তারা আপনার ছেলে মেয়ে অথবা স্ত্রী বা স্বামী দিয়ে ব্যবসা করতে পারছে না। এই যে পার্লারগুলো এবং স্পা সেন্টার, এগুলো সেবাদানের মুখোশের আড়ালে বেশিরভাগই দেখা যাচ্ছে যে তারা দেহ ব্যবসায় জড়িত। তাদের সামনে একটা চিত্র, পেছনে আরেকটা, দিনে একটা, রাতে আরেক। সুগার ড্যাডিরা তাদেরকে বিনিয়োগ করছে। আমি সবার কথা বলছি না, তবে অনেকেই জড়িত, প্রমাণ পাওয়া যাচ্ছে অহরহ। রাষ্ট্র কখনোই আপনার পরিবার দেখবে না, আপনার পরিবার দেখতে হবে আপনার নিজেকেই। আপনার হাজবেন্ড হয়তো স্যালনে যাচ্ছে অথবা জিম কিংবা স্পা সেন্টারে, কিংবা তার আড়ালে তিনি সেখানে কি করছেন আপনার চিন্তাতেও হয়তো নেই। এবার রাষ্ট্রযন্ত্রকে বলছি, যেসব নারীরা এতটা অসহায় যে তাদের কিছুই করার নেই, তাদেরকে কি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় না? আমার প্রশ্ন সবার কাছে, যেটা ইসলামে হারাম, যার শাস্তি জাহান্নাম, কেন সেই রাস্তা মেয়েদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে? কারণ এটা সহজ, তাই না? দর্শক, আপনাদের কাছে ও রাষ্ট্রের কাছে এই প্রশ্ন রেখেই আমি এই এপিসোড শেষ করছি। আগামী পর্ব দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।